চমৎকার আপনি ইন্ট্রোডাকশন দিয়েছেন এবং আমাকে ইনভাইট করার জন্য আপনাকে ধন্যবাদ। এবং যারা শুনছেন দর্শক মণ্ডলী সবাইকে শুভেচ্ছা। আমি আপনি যে পরিচয়টা দিয়েছেন আমি ওটাকেই খুব স্বাচ্ছন্দ্য বোধ করি একজন গবেষক হিসেবে। এবং যেটা যে আলোচনা আপনি করেছেন, যে কন্টেন্ট আপনি সেট করেছেন আমাদের আলোচনার জন্য, সেটা নিয়ে কথা বলা নৃবিজ্ঞানের জায়গা থেকে একটু ডিফিকাল্ট, কারণ আমরা সাধারণত ফার্স্ট হ্যান্ড এক্সপেরিয়েন্স থেকে বা আমরা বলি প্রাইমারি ডেটা থেকে আমরা কথা বলে থাকি। কিন্তু মিয়ানমারে কি হচ্ছে, মিয়ানমারে যে এখন সংঘাত সংঘর্ষ চলছে, লড়াই চলছে, আমরা বলছি রেজিস্ট্যান্স মুভমেন্ট হচ্ছে, সেটা নিয়ে কথা বলার জন্য আমাদের খানিকটা সেকেন্ডারি সোর্সের উপর রিলাই করতে হয়। তার কারণ হচ্ছে আমরা আসলে কিসের ভিত্তিতে এই বিশ্লেষণগুলো দাঁড় করাই এবং কিসের ভিত্তিতে আমরা আসলে মিয়ানমারের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলি, সেটা প্রধানত আমাদের কিছু সোর্স আছে ইন্টারন্যাশনাল মিডিয়া। এবং আপনি জানেন ইরাবতী বলে একটা নিউজ পোর্টাল আছে, যেটা থাইল্যান্ড থেকে হয় এবং এটা প্রবাসী সাংবাদিকদের, বিশেষ করে প্রবাসী যারা এক্সাইলে আছেন তাদের। আর আমরা কথা বলার সময় চেষ্টা করি যে উকিয়া টেকনাফের যে একটা যে আন্ডারস্ট্যান্ডিং, সেখানে নানান ধরনের মানুষের গমনাগমন ঘটে এবং আমরা বুঝতে পারি ওখানে কি হচ্ছে না হচ্ছে। তো আমি এই দুইটার মানে সেকেন্ডারি এবং প্রাইমারি সোর্সের কম্বিনেশনে আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি ফার্স্ট রাউন্ডে। প্রথমত হচ্ছে মিয়ানমারে একটা মানে বড় ধরনের একটা ইন্টারনাল একটা কনফ্লিক্ট হচ্ছে, যেটাকে এখন এটাকে বলা হচ্ছে সিভিল ওয়ার। কেন সিভিল ওয়ার বলা হচ্ছে তারও কিছু ব্যাখ্যা কিন্তু আছে। এবং আপনি জানেন যে মিয়ানমার ডিকলোনাইজড হয় 1948-এ, এবং এর পর থেকে মিয়ানমারে কিন্তু, যেটা বার্মা ছিল, মানে আপনার 1919 আগ পর্যন্ত বার্মাতে সবসময় একটা যেটাকে জাতিগত সংঘাত বলা হয়ে থাকে, অর্থাৎ বামার ভার্সেস আদার যে আপনার যে এথনিক মাইনরিটিস গ্রুপগুলো আছে, তাদের মধ্যে এক ধরনের সংঘাত কিন্তু আপনার স্বাধীনতা বা ডিকলোনাইজেশনের পর থেকেই কিন্তু সেখানে চলছে। এবং প্রতিটি স্টেটে এই 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 সংঘাতগুলো মানে জারি ছিল। এবং এই লড়াইয়ে সবসময় মিয়ানমারের যে সেন্ট্রাল মিলিটারি ফোর্স, যেটাকে তাতমাদু বলে, সেইটার সাথে এটা লেগেই আছে। তবে 1962 সালের পরে যখন মিয়ানমারের সেনাবাহিনী রাষ্ট্র ক্ষমতা দখল করে, তারপর থেকে এইটা মূলত রাষ্ট্র বনাম রেজিস্ট্যান্স গ্রুপগুলোর একটা লড়াই হিসেবে ছিল। এবং আপনারা জানেন আমরা 1990 সালে মানে 2010 সালের পর থেকে, 2011 সালের পর থেকে আমরা একটা ডেমোক্রেটাইজেশনের প্রক্রিয়ার মধ্যে আসি। বিশেষ করে 2015 সালে যখন সুচির নেতৃত্বে ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি যখন ক্ষমতায় আসে, এবং আমরা মনে করি একটা ডেমোক্রেটিক হাওয়া বইতে শুরু করে, কিন্তু সেটাও 2008 সালের কনস্টিটিউশনের যে অ্যামেন্ডমেন্ট হয়েছিল, সেই কনস্টিটিউশনের ভিত্তিতে যে রাষ্ট্রের কাঠামো দাঁড়ায়, সেখানে মিলিটারি কিন্তু হেভিলি প্রেজেন্স ছিল। এখানে নিলয় আছে, উনি ভালো বলবেন আরো। আমি শুধু একটু বলি, যেমন ধরেন 2008 সালের যে কনস্টিটিউশন রিফর্ম হয়েছে সেটা খুবই পিকুলিয়ার। যেমন ধরেন আপনার 25% সিট মিলিটারির জন্য রিজার্ভ করা থাকবে, তিনটা মানে গুরুত্বপূর্ণ মিনিস্ট্রি মিলিটারিকে দিতে হবে, এবং ভাইস প্রেসিডেন্টের মধ্যে একজন মিলিটারিকে দিতে হবে। এরকম নানান ধরনের মানে এক ধরনের মিলিটারি অকুপেন্টস ডেমোক্রেসি আমরা বলতে পারি, এরকম একটা ডেমোক্রেটিক সিস্টেম মধ্যে আমরা আসি। তারপরও দেখা যাচ্ছে যে 2020 সালের ডিসেম্বরের 8 তারিখ, যখন নভেম্বরের 8 তারিখ যখন ন্যাশনাল ইলেকশন হয়, সেখানে কিন্তু ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি একটা ব্রড মেজরিটি পাই। আমরা মনে করছিলাম, বা সারা দুনিয়া মনে করছিল, মিয়ানমার একটা সাময়িক গণতন্ত্র থেকে একটা চিরস্থায়ী গণতন্ত্রের দিকে, একটা পার্মানেন্ট ডেমোক্রেসির দিকে হয়তো ধাবিত হচ্ছে। আপনারা জানেন 2021 সালের ফেব্রুয়ারি 1 তারিখ নতুন পার্লামেন্ট যেদিন গঠন করবে মানে সংসদ বসবে, সেদিনই মিলিটারি একটা মানে আমরা রক্তপাতহীন কু, এই শব্দটা ব্যবহার করা হয় মিডিয়াতে, মিলিটারি ক্ষমতা দখল করে। কিন্তু মিলিটারি ক্ষমতা দখল করার পরে এবার কিন্তু পরিস্থিতিটা আগের মতো নয়। 1962 সালে, 1992 সালে, 88-এ যে মিলিটারির ক্ষমতা দখল সেটা, আর 2021-এর যে 1 ফেব্রুয়ারি ক্ষমতা দখল, দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। এটা এই কারণে যে জনগণ কিন্তু একটা মানে একটা সিরিয়াস একটা রেসপন্স কিন্তু রিয়াকশন কিন্তু এবার করেছে। এবং সেটা একটা প্রধান কারণ হচ্ছে এবার যেটাকে বলে ম্যাসিভ সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট বলে একটা জিনিস ডেভেলপ করেছে। এবং আপনি জানেন যে যে 2020 সালের নভেম্বরের যে জাতীয় নির্বাচনে যারা এমপি হিসেবে নির্বাচিত হয়েছিলেন, তাদের সমন্বয়ে একটা ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট হয়ে, যেটাকে প্রবাসী সরকার বলা হচ্ছে। এবং আপনি জানেন পৃথিবীর বিভিন্ন দেশে প্রবাসী সরকারের কনসুলেট অফিস করার জন্য একটা সুযোগ দেওয়া হয়েছে, এবং পাশ্চাত্য বিশেষ করে পশ্চিমা বিশ্ব একে স্বীকার করছে এরকম। তার চেয়ে বড় কথা হচ্ছে এবার
যে রেজিস্ট্যান্স গ্রুপগুলো শুরুতে আমি বলেছি যে বিভিন্ন বিভিন্ন রাষ্ট্রগুলোতে, বিভিন্ন রাজ্যগুলোতে মিলিটারির বিরুদ্ধে যুদ্ধ করছিল দীর্ঘদিন ধরে, তাদের মধ্যে একটা চমৎকার অ্যালায়েন্স হয়েছে এবং এই ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের একটা ফোর্স, যেটাকে পিপল ডিফেন্স ফোর্স বলে একটা আর্ম ফোর্স, সেটাকে কোঅর্ডিনেট করছে। কোঅর্ডিনেটেড ওয়েতে এক হচ্ছে একটা সিভিল, ম্যাসিভ সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট হচ্ছে এগেনস্ট জান্তা সরকার। আবার রেজিস্ট্যান্স গ্রুপগুলোর মধ্যে একটা কোঅর্ডিনেশন করে সেটা একটা মানে সিভিল সাপোর্ট নিয়ে একটা দারুণ একটা মুভমেন্ট সেখানে ডেভেলপ করেছে। এটাকে আমরা রেজিস্ট্যান্স মুভমেন্ট বলছি। এবং 2023 সালের অক্টোবরের 27 তারিখে যেটা থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সের তিনটা রেজিস্ট্যান্স গ্রুপ এটাকে অ্যালায়েন্স করে যে ম্যাসিভ যে একটা অ্যাটাক চলছে মিলিটারির বিরুদ্ধে, এবং আপনি জানেন সেটার কারণে এ পর্যন্ত প্রায় 100টি টাউনশিপ, 7টা রাজ্যের 100 টাউনশিপ এই রেজিস্ট্যান্স গ্রুপগুলোর দখলে আসছে। ফলে মিলিটারি একটা এই প্রথমবারের মতো একটা ম্যাসিভ একটা রেজিস্ট্যান্সের মুখোমুখি হচ্ছে। এটা হচ্ছে ওখানকার বর্তমান অবস্থা। আর বাংলাদেশের জায়গা থেকে যদি রিলেট করার চেষ্টা করি, আমাদের একটু রাখাইনে যেতে হবে। আপনি জানেন যে আরাকান আর্মি, এই যে তিনটা যে আপনার থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সের মধ্য দিয়ে যেটাকে অপারেশন মানে 1027 বলছে অক্টোবর 27-এর, যে এই এই অপারেশনের এই যে তিনটা ফোর্স যে কাজ করতে, যেটা অন্যতম হচ্ছে আপনার আরাকান আর্মি। এবং আরাকান আর্মি আপনি জানেন ইতিমধ্যে প্রায় 8টা টাউনশিপ দখল করেছে, এবং মিয়ানমারের যে সেনাবাহিনীর বিভিন্ন চৌকি, বিভিন্ন সীমান্ত চৌকি, বিভিন্ন ধরনের বেসগুলো এই আরাকান আর্মি কন্টিনিউস দখল করে নিচ্ছে। এবং রাখাইনের যে রাজধানী সিটও দখল করার জন্য এখন প্রস্তুতি নিচ্ছে, এরকম একটা আছে। এবং আমরা জানি যে সীমান্ত এলাকাগুলো যে দখল করেছে তার একটা নমুনা আমরা দেখতে পেয়েছি। বাংলাদেশ 330 জন সীমান্ত, যেটাকে আমরা বর্ডার গার্ড পুলিশ বলছি তারা, এবং সে বর্ডারের কিছু পুলিশ অফিসার্স বাংলাদেশে চলে আসছে, এবং আবার 330 জনকে ফেরত পাঠানো হয়েছে। এরপরে গত সপ্তাহে 179 জন আবার আসছে, আরো 200 জন লাইন বর্ডার লাইনে আছে, এরকম একটা অবস্থা। তার মানে আমরা বুঝতে পারছি যে আরাকান কন্টিনিউয়াসলি সেখানে মানে সেন্ট্রাল গভর্নমেন্টের কন্ট্রোল সেখানে দুর্বল হয়ে পড়ছে, এবং আরাকান আর্মি সেটাকে কন্টিনিউসলি একটা নিয়ন্ত্রণ নিচ্ছে। ইরাবতীর ভাষ্য অনুযায়ী অলমোস্ট রাখাইনের 70% মানে এরিয়া এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে আছে। প্রশ্ন হচ্ছে, এই যদি আরাকান আর্মি যদি মানে আপনার ইভেন সিটিও দখল করে, এবং আরাকান আর্মি যদি মানে পুরো রাখাইন দখল করে ফেলে, এবং রেজিস্ট্যান্স গ্রুপগুলো যদি মোটামুটি মিয়ানমারে একটা মানে ডমিনেন্ট পজিশনে আসে, তাহলে রোহিঙ্গা প্রত্যাবর্ষণ বা আমাদের কি সুবিধা অসুবিধা? খুব সংক্ষেপে বললে, বাংলাদেশে বিভিন্ন টেলিভিশন চ্যানেলগুলোতে, বিভিন্ন পত্রপত্রিকায়, এখানে সাংবাদিক মিন মাস্টার আছেন, উনি বলবেন যে না, যেভাবে আসলে ইন্টারপ্রেট করা হয়, আমার কাছে মনে হয় যে আমার দীর্ঘদিনের গবেষণা আমি দেখেছি, আমার কাছে যেটা ফিল করি আমি সেটা হচ্ছে যে আরাকান আর্মি যদি ইভেন রাখাইন দখল করে, যদি মানে আরাকানের রাখাইন দখল তাও যে রোহিঙ্গা সমস্যার সমাধান হবে আমরা খুব দ্রুত একটা আলোর মুখ দেখতে পাচ্ছি, আমি সেটা মনে করি না। তার অনেকগুলো কারণের মধ্যে খুব সংক্ষেপে ফার্স্ট রাউন্ডকে আমি এটা বলবো। এখানে মনে রাখতে হবে রেজিস্ট্যান্স গ্রুপগুলো যে 100 টাউনশিপ দখল করেছে, এগুলো সবচেয়ে পেরিফেরিতে, এবং তারা কিন্তু ইয়াঙ্গন দখল করার মতো ক্ষমতা এখন অর্জন করেছে কিনা তা নিয়ে বিরাট প্রশ্ন আছে। আর একটা জিনিস এখানে মনে রাখতে হবে যে আরাকান আর্মির সাথে বাংলাদেশ, অনেকেই আমি অনেক অনেক মিডিয়াতে অনেক জায়গায় দেখছি, পড়ছি যে কি যে বলছে যে বাংলাদেশের দায়িত্ব এখন, বাংলাদেশের কাজ হচ্ছে আরাকান আর্মির সাথে ডায়ালগ ডেভেলপ করা। আমি মনে করি মিয়ানমারের সাথে বাংলাদেশের যে ডিপ্লোম্যাটিক রিলেশন আছে, সেই ডিপ্লোম্যাটিক রিলেশনসের ফ্রেমওয়ার্কে আরাকান আর্মির সাথে এই মুহূর্তে ডায়ালগ ডেভেলপ করা আদৌ আসলে এটা পসিবল না স্ট্রাকচার। কিন্তু আপনি জানেন যে মানে কোভার্ট ওভার্ট নানান ধরনের ডিপ্লোমেসি আছে, এটা নিলয় খুব ভালো বলবেন, যে নানান ধরনের স্টেটগুলোতে মানে যেগুলো রাজ্যগুলো আছে, রাজ্যগুলোর সাথে বর্ডারল্যান্ড যে স্টেটগুলো আছে, তারা কিন্তু অলরেডি ডায়ালগ শুরু করেছে। এখন বাংলাদেশের জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বাংলাদেশে 1.3 মিলিয়ন রিফিউজি বা আমরা যেটা শরণার্থী বলছি যে বাস করছে, তাদেরকে পাঠানো, যদি ফেরত পাঠানো যদি বাংলাদেশের একটা বিগ কনসার্ন হয়, তাহলে আমি মনে করি যে বাংলাদেশের মানে রোহিঙ্গা প্রত্যাবাসনের আমি খুব দ্রুত এটার কোনো সমাধানের কোনো পথ বা খুব আসার আলো আমি দেখছি না। তার কয়েকটা কারণ আমি খুব সংক্ষেপে বলছি। নাম্বার ওয়ান, যে রাখাইনে যদি আমি ধরলাম যদি মিয়ানমারে যে জান্তা সরকারের পতন ঘটে, তাহলে মনে রাখতে হবে যে নতুন ডেমোক্রেটিক যদি রেজিম আসে, যদি আমি বলছি ইফস এন্ড বাটস নিয়ে বলছি, রেজিম যদি আসে, তাহলে সেখানে রাখাইনে রোহিঙ্গারা ফেরত যাবে কি যাবে না,
তার জন্য রাখাইন আরাকান আর্মি কিন্তু একটা বিগ স্টেক হোল্ডার, তাদের একটা কিন্তু কনসার্নের ব্যাপার আছে এখানে। আরাকান আর্মির প্রধান বেশ কিছু সাক্ষাৎকারে বলেছেন যে রোহিঙ্গাদের সাথে তারা একসাথে কাজ করতে চায়। রোহিঙ্গাদের সাথে যা হয়েছে সেখানে অন্যায় হয়েছে। আপনি হয়তো এটাও জানেন যে 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 প্রবাসী সরকার গঠন করা হয়েছে সেখানে কিন্তু মানে ডেপুটি হিউম্যান রাইটস মিনিস্টারের পদ দেওয়া হয়েছে একজন রোহিঙ্গা অ্যাক্টিভিস্টকে। অর্থাৎ যে এনইউজি ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের নানান ধরনের ইভেন আপনি জানেন হয়তো যে যখন বাংলাদেশ রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগে তখন ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট একটা অফিসিয়াল স্টেটমেন্ট দেয়। সেই স্টেটমেন্টের ভাষাটা ছিল এরকম যে আমরা রোহিঙ্গাদের সাথে আমরা একাত্মতা পোষণ করছি, আমরা খুবই সমবেদনা জানাচ্ছি, কিন্তু এটা সাময়িক, কিন্তু আমরা দীর্ঘমেয়াদে কাজ করতে চাই। রোহিঙ্গাদের সাথে যা হয়েছে তার জন্য আমরা দুঃখিত, ভবিষ্যতে রোহিঙ্গাদের নাগরিকত্ব দেওয়ার ব্যাপার আমরা মানে কনসিডার করতে চাই। এটা এনইউজির স্টেটমেন্ট, এবং এনইউজির যে আপনার যে ক্যাবিনেট কাঠামো সেখানে রোহিঙ্গা একজন অ্যাক্টিভিস্টকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। আবার আরাকানের প্রধান বলার চেষ্টা করছে যে রোহিঙ্গাদের সাথে তারা কাজ করবে, একসাথে ভবিষ্যতে ফিরিয়ে নিয়ে যাবে। আমার কাছে এই যে একটা পজিটিভ যে একটা গেস্টার আমরা দেখতে পাচ্ছি, আমার কাছে এটাকে মনে হয় যতটা না রোহিঙ্গাদের প্রতি সংবেদনশীলতা, সমমর্মিতা বা এক ধরনের আন্তরিকতা, ভালোবাসা, তার থেকে চাচ্ছি অনেক বেশি মনে হয় আন্তর্জাতিক সম্প্রদায়ের একটা সমর্থন আদায় করা। কারণ রোহিঙ্গাদের ব্যাপারে পশ্চিমা বিশ্বের একটা সংবেদনশীলতা আছে। সুতরাং রোহিঙ্গাদের ব্যাপারে তাদের যদি পজিশন একটু পজিটিভ হয় তাহলে তারা কিন্তু এক ধরনের মানে এক ধরনের মানে সংহতি, একটা সহমর্মিতা, এক ধরনের সমর্থন পাবে। সুতরাং যতটা না এটা যে ফিউচার প্ল্যান থেকে এই আশ্বাস দেওয়া হচ্ছে, স্টেটমেন্ট করা হচ্ছে, তার চেয়ে অনেক বেশি হচ্ছে আমার কাছে মনে হয় একটা পলিটিক্যাল স্ট্র্যাটেজি হিসেবে। আমি ফার্স্ট রাউন্ডে শেষ করব এটা বলে, এখন আসেন রোহিঙ্গারা মাঠ লেভেলে, একেবারে গ্রাসরুটস লেভেলে আমার যে এভরিডে এক্সপেরিয়েন্সের জায়গা থেকে আমি বলবো রোহিঙ্গারা আসলে কি চায়। মিডিয়াতে অনেক ধরনের কথাবার্তা আসে। রোহিঙ্গাদের চাওয়াটা সবসময় ছিল, আপনি জানেন যে তারা গো হোম মুভমেন্ট করছে, তারা নিজের ঘরে ফিরে যেতে চায়। কিন্তু যে প্রশ্নগুলোর উত্তর এখনো কেউ দিতে পারে নাই, সেই প্রশ্নগুলোর উত্তর আসলে কোনো না কোনো ফরম্যাটে তাদের কাছে খুব গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য হিসেবে আসতে হবে। যেমন মনে করেন আমরা যদি আরাকানে বা রাখাইন আমরা যদি ফিরে যাই তাহলে আমাদের যে ঘর ভিটা ফেলে আসছি, ভিটা বাড়ি ফিরে আসছি, সেটা আমাদের ফেরত দেওয়া হবে কিনা, আমাদের জীবনের নিরাপত্তা দেওয়া হবে কিনা, আমাদের প্রতি যে অন্যায় হয়েছে তার বিচার হবে কিনা, এবং আমাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে কিনা, এই প্রশ্নগুলোর উত্তর কে দেবে? বাংলাদেশ তো এই প্রশ্ন উত্তর দিতে পারে না। আপনি হয়তো জানেন যে এর মধ্যে মিয়ানমারের একটা প্রতিনিধি দল বাংলাদেশে আসছে, ক্যাম্পে ভিজিট করেছে, এবং ক্যাম্পের মাঝিরা এই প্রশ্নগুলো তুলেছে। আপনি মাঝি, আমি জাস্ট টু ফুট নোট দিই দর্শকের জন্য, মাঝি হচ্ছে যে যে 34টা ক্যাম্প আছে, সেই মানে 34টা ক্যাম্পকে অনেকগুলো, প্রতিটা ক্যাম্পে অনেকগুলো ব্লকে ভাগ করা হয়। প্রতিটা ব্লকের দায়িত্বে একজন মানে ব্লক প্রধান বা মাঝি নির্ধারণ করা হয়, সেটা রোহিঙ্গাদের ভিতর থেকে আসে। এটা একটা স্ট্রাকচারাল অ্যারেঞ্জমেন্ট। এটার মধ্য দিয়ে রোহিঙ্গা মানে যেটা আমরা রিফিউজি ম্যানেজমেন্ট, ক্যাম্প ম্যানেজমেন্টের একটা কাঠামোর মধ্যে আসে। এই মাঝিদের সাথে যখন মিয়ানমারের প্রতিনিধিদের সাক্ষাৎ হয় এবং মাঝিরা সেই প্রশ্ন তুলেছেন, এবং যে প্রতিনিধিরা আসছেন তাদের কিন্তু সেই প্রশ্নের উত্তর দেওয়ার মতো অবস্থা ছিল না, বা সেই সেই অথরিটি নিয়েও কেউ খুব একটা আসেনি। আবার বাংলাদেশ থেকে একটা প্রতিনিধি দলকে নিয়ে রাখাইনে নিয়ে যাওয়া হয়েছিল দেখার জন্য, তারাও সেখান থেকে দেখে আসার পরে এরকম অনেকের সাথে আমার ব্যক্তিগতভাবে অনেকের সাথে আমি ইন্টারভিউ নিয়েছি, তারা খুবই হতাশ। তারা পাবলিকলি অনেক কিছু বলতে পারে না, কিন্তু তারা তাদের অনেকেই মানে আমাদের রিসার্চ এথিক্স এর সাথে আমরা নাম প্রকাশ করতে পারি না, তাদের বেশ কয়েকজনের সাথে আমার কথা হয়েছে। তারা মনে করছে যে আমরা মিয়ানমারে ফিরে যাওয়ার জন্য যে আশা নিয়ে গেছি, এবং আমরা যে মানে আশার সঞ্চার হয়েছে, ওখানে গিয়ে সেই আশাটা নষ্ট হয়ে গেছে। আমরা কোথায় যাব? সুতরাং আমরা একটা টপ ডাউন অ্যাপ্রোচ থেকে আমরা আরাকানে কি হচ্ছে, মিয়ানমারে কি হচ্ছে তা দিয়ে রোহিঙ্গা প্রত্যাবাসনের যদি স্বপ্ন তৈরি করি, সেটা আসলে গ্রাস রুট লেভেলে সেটাকে আসলে আপনার মানে কমপ্লাই করে না। সুতরাং আমি ফার্স্ট রাউন্ড শেষ করব এটা বলে, আমরা মনে করি যে আমি মনে করি আমার দীর্ঘদিনের মানে একটা অ্যাক্টিভ এঙ্গেজমেন্ট, রিসার্চ এঙ্গেজমেন্টের ভেতর দিয়ে যে মিয়ানমারের যে যে সংঘাত হচ্ছে এইটার প্রতি পরিণতি কি হবে সেটা আমরা কেউ জানি না। আর মিয়ানমারের সেনাবাহিনী খুব দ্রুত পরাজিত হবে এটা মনে করবার কোনো কারণ নেই। আপনার 1992 এর কাহিনী আমাদের মনে আছে। আসলে সামরিক প্রধান মিন অং লাইয়ের ব্যর্থতা হিসেবে এটা প্রমাণিত হবে, আলটিমেটলি সেনাবাহিনীর নয়। সুতরাং হয়তো টপ অর্ডারের দুই একজন হয়তো চেঞ্জ হবে, এবং মিয়ানমার রাষ্ট্রের কাঠামোর ভিতরে সেনাবাহিনীর যে কর্তৃত্ব, যে নিয়ন্ত্রণ, যে আধিপত্য, সেটা যদি জারি থাকে, এবং নতুন যদি কোনো ডেমোক্রেটিক গভর্নমেন্ট ক্ষমতায় আসেও, রোহিঙ্গা প্রত্যাবাসন মোর দেন 1.3 মিলিয়ন রোহিঙ্গা সমস্যা খুব দ্রুত সমাধান হবে, আমি সেটা মনে করি।